Okay. All right, so thank you everyone who has joined so far, and I can see about 9, 10 people have joined. So yeah, thank you so much for joining. Um, so I think it's a good idea to start by introducing myself and also say something about the course. So the course that you have joined, this is called Pre-IELTS. I'm calling it Pre-IELTS Basic English. So the purpose is to prepare the participants for the IELTS exam, or I can say prepare the participants for the IELTS course so that they can take the IELTS course, finish the course, and then sit for the exam. Because over the years of my teaching experience, what I have seen is everyone is not ready to join IELTS classes. IELTS classes are somewhat a little bit advanced. এটার কারণ হচ্ছে আইএলস ক্লাসে আসলে এক্সাম টেকনিক বেশি শেখানো হয়, ভাষাগত প্রশিক্ষণ আইএলস ক্লাসে সেভাবে হয় না. So like there are people who join the IELTS course with the expectation that doing the course will help them improve their language skill. Unfortunately, that is not true. That never happens. ঠিক আছে, আইএলস এর ক্লাস করে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ঠিক হয় না. That's because the IELTS course is specifically designed to score high marks in the IELTS test, and the courses basically share the exam related tips and tricks. For this reason, people who have little problem in the foundation areas of the language, and people who are like struggling, they have a like weak basic and foundation in English language. For them it is a problem, কারণ ওনারা আসলে জানেন না যে ওনারা কোথা থেকে শুরু করবেন. আইএলস কোর্সে যে ওনাদের কাছে একটু সবকিছু মনে হয় যে মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু খাপছাড়া মনে হয়. সো তখন একটা প্রশ্ন আসে যে তাহলে আমি কি আইএলস ক্লাস করার মতো আমার ফাউন্ডেশনটা নাই? আই মিন এটা হতে পারে ফাউন্ডেশন আপনার আছে, আপনি অনেকদিন চর্চার মধ্যে নাই, সে কারণে আপনার মধ্যে একটা ইংরেজি ভাষার প্রতি জড়তা বা কিছুটা ভীতি তৈরি হয়েছে. সো আপনার ওই জড়তাটা কাটানো সেটা একটা অবশ্যই একটা বড় লাইক দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট স্টেপ. সো এটা একটা হতে পারে. একটা হতে পারে আপনার ফাউন্ডেশন একটু দুর্বল আছে, সেটাও কাটিয়ে ওঠা দরকার. সো the reality is improving basic English is not something that happens within 1 or 2 weeks or even 1 or 2 months. ঠিক আছে, ইংরেজি ভাষায় কার যদি ভিত্তি দুর্বল থেকে থাকে, সে আসলে যে খুব অল্প সময়ের মধ্যেই এটা ঠিক করে ফেলতে পারবে, এই ভাষাগত ভিত্তিটা তার একদম পোক্ত করে ফেলতে পারবে 2-3 মাসের মধ্যে. এইটা 2-3 মাসে কিছুটা ইমপ্রুভমেন্ট তার হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই. কিন্তু এটা যে রাতারাতি তার সে ধরেন A1 লেভেলে আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে যেটা A1 লেভেল, A1 লেভেলে যদি কেউ থেকে থাকে, তাহলে A1 থেকে A2-তে খুব 1-2 মাসের মধ্যে চলে যাওয়া যায়, সেটা আসলে নাও হতে পারে. It sometimes depends on the candidate's capacity to improve. Some people improve faster, some people improve a little slower. So people have different speed in which they improve. So এই জন্য যেটা হয় যে আপনার এক একজন এক একটা গতিতে আসলে ইমপ্রুভ করে. সো কিন্তু তারপরও আইএলস এর পরীক্ষার যে কৌশলগুলো, সেটাকে যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের বেসিক ইংলিশের জায়গাটা একটু ছোট হয়ে আসে. এখন আমরা বেসিক ইংলিশে গড়পড়তা ঢালাওভাবে সব গ্রামার শিখবো না, ওই গ্রামারগুলো শিখবো যেটা আইএলস এর জন্য কাজে লাগবে. আমরা বেসিক ইংলিশে ঢালাওভাবে সব ভোকাবুলারি মুখস্থ করবো না, ওই ভোকাবুলারি মুখস্থ করবো যেটা আইএলস এর জন্য কাজে লাগবে. রাইটিং এর ওই টেকনিকগুলো শিখবো যেটা আইএলস এর জন্য কাজে লাগবে. কিন্তু যে টেকনিকগুলো আমরা এখানে শিখছি সেটা আইএলস ক্লাসে ইনস্ট্রাক্টররা শেখানোর সময় পান না, কারণ আইএলস ক্লাসে পার মডিউলে মাত্র 7 থেকে 8টা ক্লাস হয়. ওখানে আইএলস পরীক্ষার যেসব কৌশল সেটা শেখাতেই সময় চলে যায়. আমার সাথে যারা আইএলস এর কোর্স করেছেন তারা দেখেছেন যে এই আমি রাইটিং এর মডিউলটা শেষ করলাম গত সপ্তাহের আগের সপ্তাহে.
সো আমাদের মোটামুটি 10টা ক্লাস লেগেছে আইএলস এর রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2 খুঁটিনাটি সবকিছু আলোচনা করতে। সো দ্যাট ইজ নট ইজি, এবং এর মধ্যে আমি যদি আবার রাইটিং এর বেসিক জিনিস শেখাতে চাই তাহলে লাইক ইট উইল বি টু অ্যাম্বিশিয়াস। ঠিক আছে, সো ইয়া, মিস্টার আরিফুল ইসলাম হ্যাজ এ কোয়েশ্চেন, বলেন। স্যার জিআরই এর যে ভোকাবুলারি গুলো আছে ওগুলো তো ডিফারেন্ট, তো ওইগুলো কি আইএলটিএস এর কোনো হেল্প হয়? খুব একটা না। আইএলস ভোকাবুলারি শেখার একটা আলাদা টেকনিক আছে। ঠিক আছে, আইএলস ভোকাবুলারি শিখতে হয় টপিক ধরে ধরে, এবং সেটার একটা কৌশল আছে। ঠিক আছে, আমি আমার আইএলস ক্লাসে সেটা বলে দিই ক্যান্ডিডেটদেরকে, কিন্তু চর্চা করাতে পারি না, কারণ ওই যে সময় তো নাই, আমার মাত্র 8টা ক্লাস আছে। তো বেসিক ইংলিশ কোর্সে আমি ভোকাবুলারি শেখাবো, এরকম একটা প্ল্যান আছে, আর গ্রামারের ওই অংশগুলো শেখাবো যেটা আইএলস এ বেশি কাজে লাগে। ঠিক আছে, ছোট্ট একটা উদাহরণ দেই। আমি যে গত সপ্তাহে বেসিক গ্রামারের একটা কোর্স শেষ করলাম, এখন এই বেসিক গ্রামার কোর্সে আমি ওনাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স শিখিয়েছি, কিন্তু আমি ট্রান্সফরমেশন শেখাইনি। আমরা ছোটবেলায় সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই ট্রান্সফরমেশন শিখেছি। আমি ওটা শেখাইনি ওনাদেরকে। আমি শিখেছি কমপ্লেক্স সেন্টেন্সের কি কি ক্যাটাগরি আছে, কমপ্লেক্স সেন্টেন্স কয় ধরনের হয়, এবং এই কমপ্লেক্স সেন্টেন্স রাইটিং এ কিভাবে ব্যবহার করতে হয়। এবং আমি যখন রিডিং পড়বো, আইএলস এর রিডিং প্যাসেজের জন্য আমি যখন কোয়েশ্চেন সলভ করার জন্য প্যাসেজগুলো পড়বো, ওখানে কমপ্লেক্স সেন্টেন্সগুলোর অর্থ আমি কিভাবে বুঝবো, এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি কিভাবে স্ক্যানিং এবং স্কিমিং করব, সেটা শিখিয়েছি। সো আমাদের এই গ্রামার শেখার পারপাসটা ছিল আইএলস এক্সাম কেন্দ্রিক। ঢালাওভাবে আমরা যেভাবে ছোটবেলায় ট্রান্সফরমেশন, আমি নিজেও শিখেছি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি নিজেও। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা থেকে আরেকটা অদল বদল করা, সেটা আমি ওনাদেরকে শেখাইনি। ঠিক আছে, এবং বেসিক গ্রামার কোর্সের বোধহয় মিস্টার আমিন আছেন এখানে, তাই না? জি স্যার। হ্যাঁ, আপনি একটু সেদিন বলছিলেন যে ওই কমপ্লেক্স সেন্টেন্সের ওই ডিসকাশনটা আপনাকে রিডিং মডিউলে হেল্প করছে, একটু শেয়ার করবেন আপনার এক্সপেরিয়েন্সটা? জি স্যার, মানে কমপ্লেক্স সেন্টেন্সের যে ব্যবহারটা, মানে এভাবে এটা আগে নোটিস করা হয় নাই। মানে মনে হতো যে আইএলটিএস এর প্যারাগ্রাফ গুলো হচ্ছে একটু জটিল ভাবে লেখে, কিন্তু আসলে যে ফান্ডামেন্টালে যে এখানে যে কমপ্লেক্স সেন্টেন্স কাজ করতেছে, ওইটা আপনি ওই যে ওদিন ক্লাস নেওয়ার পরে যেভাবে বুঝিয়ে দিলেন, আইএলটিএস এর একটা প্যারাগ্রাফ বের করে যে এটা কি আমাদেরকে বললেন, তখন মানে বুঝতে পারলাম যে এটা তো আসলে এখানে আসলে কমপ্লেক্স সেন্টেন্সের একটা বিষয় আছে। তখন এখন হচ্ছে রিডিং করতে গেলে স্যার মানে ওইটা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স, এটা আসলে ওই যে সাবঅর্ডিনেট ক্লোজ বা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এই জিনিসগুলো স্যার মানে হেল্প করছে ওই লেকচারটা, যে কিভাবে ভাঙতে হবে ব্যাপারটা, মানে সেন্টেন্সগুলো কিভাবে ভেঙে ফেলতে হবে, সেটা এখন আপনি ধরতে পারছেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বলতে পারেন বেসিক ইংলিশ প্রি, এই জন্য আমি এটা বলছি প্রি আইএলস বেসিক। সো আইএলস এর যেই স্কিলগুলো প্রয়োজন, কিন্তু যেটা আইএলস এর কোর্সে সময় পাওয়া যায় না যেগুলো নিয়ে কাজ করার, সেই স্কিলগুলোকে নিয়ে আমি এই কোর্সটা সাজাবো, এরকম একটা পরিকল্পনা করেছি। এবং যদি এতে 5 জন পার্টিসিপেন্টও থাকে বা একজন পার্টিসিপেন্টও থাকে, তারও যদি উপকার হয়, আমার মনে হবে যে না, আমি অ্যাটলিস্ট কিছুটা হলেও লাইক আই উইল ফিল স্যাটিসফাইড দ্যাট ইয়া আই হ্যাভ অ্যাটলিস্ট হেল্পড ওয়ান পার্টিসিপেন্ট। কারণ এই জিনিসগুলো আমার মাথার মধ্যে ঘোরে, আমি চাই এগুলো শেয়ার করতে। অ্যান্ড সো ইফ আই হ্যাভ আ ফিউ পিপল হু আর ইন্টারেস্টেড টু লার্ন ফ্রম মি, ইয়া আই উইল বি মোর দ্যান হ্যাপি টু শেয়ার মাই নলেজ। সো এটা হচ্ছে প্ল্যানটা। আর হচ্ছে আরেকটা জিনিস বলে নেই কোর্সটা সম্পর্কে। কোর্সে এনরোলড পার্টিসিপেন্ট অলরেডি আছেন। এই কোর্সটা আসলে লেকচার কম হবে, কোর্সের টাস্ক বেশি থাকবে। আইএলস ক্লাসগুলো একটু লেকচার বেসড হয়, কারণ আমার এক গাদা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটার পর একটা বিষয় আলোচনা করেই যাচ্ছি, মাঝখানে ক্যান্ডিডেটরা প্রশ্ন করছে, আমি সেটার অ্যান্সার দিচ্ছি। প্রি আইএলস বেসিক ইংলিশ কোর্সের ফরম্যাটটা ওরকম হবে না। আমি প্রথমে ক্লাসের শুরুতে হয়তো 10-15 মিনিট একটা বিষয় আলোচনা করে একটা টাস্ক দিয়ে দিব, বলবো এটা এখন করেন। সেটা হতে পারে একটা ছোট্ট রিডিং, একটা ছোট্ট লিসনিং, বা একটা রাইটিং বেশি করাবো। সো যেটা হচ্ছে যে ভোকাবুলারি একটা শিখিয়ে, কিছু ভোকাবুলারি শিখিয়ে ওই রিলেটেড একটু গ্রামারের একটা ধারণা দিয়ে বলবো যে এখন আপনারা ছোট ছোট করে 5টা 7টা 8টা 10টা প্যারাগ্রাফ বা সেন্টেন্সের প্যারাগ্রাফ লিখেন। লেখার সাথে সাথে ওটা দেখে আমি আবার ইনস্ট্যান্টলি কারেকশন দিয়ে দিব। ঠিক আছে, সো এটা অনেক বেশি টাস্ক বেসড ক্লাস হবে, যে আপনি এখানে ক্লাসে আসলে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে কিছু না কিছু এক্সারসাইজ প্রতিদিনই করতে হবে। আমি শুধু বসে বসে শুনবো, লেকচার শুনবো, ওই পারপাস নিয়ে আসলে এই ক্লাস আসা যাবে না। এবং ঠিক একই কারণে আপনি যদি ক্লাস মিস করেন তাহলে ঝামেলা আছে, কারণ লেকচার বেসড ক্লাস আপনি পরে রেকর্ডিং শুনলেও আপনার খুব একটা ক্ষতি হয় না, আপনি আইডিয়াগুলো পেয়ে গেলেন। কিন্তু যেই ক্লাসে আসলে
পার্টিসিপেশন বেসড ক্লাস, অ্যাক্টিভিটি বেসড ক্লাস, সেই ক্লাস যদি আপনি মিস করেন তাহলে তো আপনি ওই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারলেন, আপনি রেকর্ডিং দেখে কি বুঝবেন? ধরেন আমি পার্টিসিপেন্টদের একটা কিছু লিখতে দিয়েছি, তো ওনারা লিখছেন, আমি চুপ করে বসে আছি, আমার ভিডিও ক্যামেরা অফ করে মাইক্রোফোন মিউট করে বসে আছি, ওনারা ওনাদের লেখাগুলো চ্যাট বক্সে শেয়ার করলেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে দেখে ফিডব্যাক দিলাম। এই রেকর্ডিং দেখে তো আপনার কোনো কাজ হবে না। সো যারা ক্লাস করবেন তাদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিত না থাকলে এই কোর্সটা আপনার জন্য ফুলফিল হবে না, পারপাস ফুলফিল হবে না, ঠিক আছে? সো এই কোর্সের ব্যাপারে আরো কিছু কথা আছে। তার আগে মানে কয়েকজন নতুন পার্টিসিপেন্ট আছেন, ওনারা হয়তো আমাকে ফার্স্ট টাইম দেখেছেন, এর আগে আমার সাথে হয়তো কোনোভাবে ইন্টারাকশন হয়নি। আমি একটু জিজ্ঞেস করে নিই, কেউ এখানে লাইক হাউ মেনি অফ ইউ আর হিয়ার who are like attending a class with me for the very first time? You can raise your hand. আমার সাথে প্রথমবার ক্লাস করছেন এরকম কয়জন আছেন? আজকে প্রথম অনলাইনে বা যেভাবে হোক আমার সাথে ফার্স্ট টাইম ক্লাস করছেন? You can just raise your hand. আচ্ছা, I can see Mr. মোহাম্মদ রবিউল, উনি প্রথমবার ক্লাস করছেন আমার সাথে। তারপর মিস্টার ওসামা খান প্রথমবার ক্লাস করছেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড নাও। সো যেহেতু দু একজন নতুন পার্টিসিপেন্ট আছে, একটু সংক্ষেপে পরিচয় দিয়ে নেই। আমার নাম হাসান, আমি মূলত একজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষক। আমি 9 বছর কাজ করেছি, এখন শিক্ষা ছুটিতে আছি। দেশের বাইরে পিএইচডি করছি ইংরেজিতে, আমেরিকাতে একটা মোটামুটি বেশ বড় সড়ো পাবলিক ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। ওখানে ইংরেজি সাহিত্য এবং পরিবেশবাদ আমার পিএইচডি গবেষণার বিষয়। সো ইটস কল্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস। এই বিষয়ের উপরে পিএইচডি করছি, এখন সেকেন্ড ইয়ার চলছে। আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। ইস্ট ওয়েস্টে পড়ানোর আগে আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে 4 বছর পড়িয়েছি, আর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়িয়েছি 4 মাস। একদম ক্যারিয়ারের শুরুতে ওদের একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে 4 মাস কাজ করেছিলাম। আর এই গত ডিসেম্বরে ঢাকা আসলাম ছুটি নিয়ে, একটু পিএইচডি থেকে ফ্যামিলির সাথে সময় কাটাবো বলে। এখন ঢাকাতে আছি। আর এই ঢাকায় থাকতে থাকতে আবার আমি ইউল্যাবে 2টা কোর্স পড়িয়ে ফেলেছি, আর সাউথ ইস্টে 2টা কোর্স পড়াচ্ছি, চলছে, আজকেও ক্লাস ছিল। সো এই হচ্ছে মোটামুটি আমার ক্যারিয়ারের একটা সংক্ষিপ্ত পরিচিতি। আর আমি একদম সেই ক্যারিয়ারের শুরু থেকে 2011 সাল থেকে আইএলস এর প্রশিক্ষক হিসেবে কাজ করে আসছি। আর আইএলস এর আমার নিজের আইএলস পরীক্ষায়ও আমার মোটামুটি ভালো একটা স্কোর ছিল, ওভারঅল 8 ছিল। আর স্পিকিং এ আল্লাহর রহমতে 9 ছিল, 9 আউট অফ 9 ছিল। সো এই হচ্ছে আমার পরিচিতি। আর আমি অনলাইনে গত 1 বছর ধরে আইএলস এর কোর্স করাই। আর হচ্ছে মোটামুটি দেখলাম যে বেসিক ইংলিশ কোর্স করার জন্য অনেকে বসে আছেন বা অনেকের প্রয়োজন হয়, তখন ভাবলাম যে এই কোর্স করে যদি কয়েকজনের উপকার হয়। সো গত জানুয়ারি থেকে আমি মানে বেসিক ইংলিশ বিভিন্নভাবে অফার করার চেষ্টা করেছি। একটা স্পোকেনের উপরে কোর্স নিয়েছিলাম, তারপর একটা গ্রামার কোর্স শেষ করলাম, অলমোস্ট শেষ, আর একটা ক্লাস বাকি আছে। আর এই কোর্সটা এখন যেটা স্টার্ট করছে সেটা হচ্ছে প্রি আইএলস বেসিক ইংলিশ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু আলোচনা শুরু করব এখন কোর্স রিলেটেড। আজকে পড়াশোনা আসলে সেভাবে হবে না, কিন্তু আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, যেটা আসলে আমাদের সবার জানা দরকার। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা, তাই তো? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, খুব দ্রুত আপনাদের সাথে প্রথম 10-12টা ক্লাসের লেসন প্ল্যানটা একটু শেয়ার করব। এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে লেসন প্ল্যানটা শেয়ার করেছিলাম, বাট অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, যেন ভাবলাম একটু দ্রুত আপনাদের সাথে বিষয়টা আরেকবার শেয়ার করে দিই। আজকে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন হচ্ছে আজকে আমাদের কোর্স সম্পর্কে, তারপরে হচ্ছে এর পরের ক্লাসে আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন আইএলস এ তো প্যারাগ্রাফ লিখতে দেয় না, প্যারাগ্রাফ জেনে আমার কি হবে, ঠিক আছে? একটু সংক্ষেপে বলে দিই, আপনি যে আইএলস এর টাস্ক 1 বা টাস্ক 2 তে রাইটিং এ 2টা টাস্ক লিখবেন, সেখানে আপনার যে এসে গুলো লিখবেন সেগুলো প্যারাগ্রাফ আকারেই লিখতে হবে। এবং আপনি যদি একটা প্যারাগ্রাফের গঠন সম্পর্কে খুব ভালো মতো জানেন বা বোঝেন, তাহলে খুব সুন্দর করে একটা এসেও লিখতে পারবেন।
আচ্ছা, এটা হচ্ছে রাইটিং এ এটার অ্যাপ্লিকেশন। আর আপনি যখন রিডিং প্যাসেজ পড়বেন তখন একটা প্যাসেজের মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া কিভাবে বের করতে হয় এটা আপনি খুব সহজে ধরতে পারবেন যদি প্যারাগ্রাফের গঠন সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে। সো প্যারাগ্রাফের মৌলিক যে ব্যাপারগুলো সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আইএলটিএস এর রিডিং এবং রাইটিং উভয় মডিউলের ক্ষেত্রে দারুণভাবে উপকারী। এই জন্য এটা একটা এমন একটা জিনিস যেটা সবার জানা উচিত, এই জন্য আমি এটা দিয়ে শুরু করব। আচ্ছা, তারপর এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, যদিও অত ডিটেইল আমরা এটা ডিসকাস করব না কারণ এই কোর্সের মেইন ফোকাস গ্রামার না। তারপরও আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাপ্লিকেশনগুলো কোথায় সেটা একটু জানবো, এবং 4 নাম্বার ক্লাসে আমরা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ পড়ব, একটা স্যাম্পল ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, ওটাকে পড়ে ওটাকে ভেঙে ফেলবো যে প্যারাগ্রাফটার কি কি উপাদান আছে সেটাকে ভেঙে ওটা বোঝার চেষ্টা করব। Someone is trying to enter the class. Let me see. Miss Rubina Alam, yeah, I got your message. I will give a reminder to her and make sure that she shares the recording. So yeah. Achha. So analyze a sample descriptive paragraph, ওটা আমরা দেখব। 5 নাম্বার ক্লাসে আমরা ভোকাবুলারি শিখব, ফুড রিলেটেড ভোকাবুলারি, যেটা আইএলটিএস এ খুব কমন একটা টপিক। এটা লিসেনিং এবং স্পিকিং, সামটাইমস রাইটিং এও এটার প্রয়োজন পড়ে, রিডিং এ তো দরকার পড়েই। সো এই রিলেটেড ভোকাবুলারি শিখে ওটার উপর আমরা কিছু স্পিকিং অ্যাক্টিভিটি করব, এবং টপিক থাকবে আমাদের ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে আমরা কথা বলবো। 6 নাম্বার ক্লাসে আমরা ডেইলি রুটিন নিয়ে ভোকাবুলারি শিখবো, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার ক্লাসে একটা প্যারাগ্রাফ লিখবো, রাইটিং এ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ওই ক্লাসে আমরা ক্লাসে বসে একটা ছোট করে প্যারাগ্রাফ লিখে ফেলবো, ঠিক আছে। 6 নাম্বার ক্লাসে আমরা ডেইলি রুটিন, ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে ভোকাবুলারি শিখবো, এবং ওই ভোকাবুলারি আমরা সাথে সাথে ওটা দিয়ে স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করব। আমাদের টপিক হবে উইকডেজ অ্যাক্টিভিটি, উইকেন্ড অ্যাক্টিভিটি, এরকম। এরপরে আমরা 7-8 নাম্বার ক্লাসে পাস্ট টেন্স নিয়ে শিখবো এবং ওই রিলেটেড কিছু ভোকাবুলারি শিখবো। 9 নাম্বার ক্লাসে আমরা ন্যারেটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখে সেটা জানবো। আর ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখতে হলে পাস্ট টেন্স কাজে লাগে। সো 7-8 নাম্বার ক্লাসে যেহেতু আমরা পাস্ট টেন্স আলোচনা করে আসবো, 9 নাম্বার ক্লাসে যে আমরা ওটা সরাসরি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে 10 নাম্বার ক্লাসে পাস্ট ইভেন্ট নিয়ে কিভাবে হচ্ছে ভোকাবুলারি বিল্ড আপ করা যায় সেটা জানবো। সো এইভাবে করে ক্লাস বাই ক্লাস আমাদের প্ল্যানগুলো করা, এবং হচ্ছে যেমন 12 নাম্বার ক্লাসে দেখতে পাচ্ছেন নেচার, ভোকাবুলারি অন নেচার, প্রকৃতিকে কিভাবে বর্ণনা করতে হয় সেই রিলেটেড আমরা ভোকাবুলারি শিখবো। এটাও আইএলটিএস এর টাস্ক 1 টাস্ক 2 তে অনেক প্রয়োজন হয়। সো এই ধরনের হচ্ছে প্যাটার্নে আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু ভোকাবুলারি বা গ্রামার শিখবো, এবং ওই রিলেটেড স্পিকিং এবং রাইটিং আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। ভোকাবুলারিটার উপরে নজর থাকবে অনেক বেশি, গ্রামারও থাকবে, যেটা শুধু গ্রামারের ওই অংশটুক যেটা প্রয়োজন, সবকিছু আমরা ঢালাওভাবে শিখবো না, ঠিক আছে। আমরা গ্রামারের একেবারে ধরেন পার্ট অফ স্পিচ থেকে নিয়ে গোড়া থেকে শুরু করে সবকিছু শিখবো না, কারণ আপনার উদ্দেশ্য আসলে ইংরেজি ভাষার বিশারদ হওয়া না, আপনার উদ্দেশ্য আইএলটিএস এর একটা ভালো স্কোর, এখানে যারা আছেন অধিকাংশ। সো আইএলটিএস এর স্কোরের জন্য গ্রামারের যে অংশগুলো প্রয়োজন আমি চেষ্টা করবো ওইটাকে হাইলাইট করে কোর্সটাকে সাজাতে। এই হচ্ছে মোটামুটি প্রথম 12টা ক্লাসের একটা সংক্ষিপ্ত প্ল্যান, এটা একটু আপনাদের সাথে কুইকলি শেয়ার করতে চেয়েছিলাম। আমি স্বাভাবিকের থেকে একটু দ্রুত কথা বলছি আজকে, আপনাদের মনে হতে পারে আমি এত দ্রুত কেন কথা বলছি, আসলে আমার 10:30-তে অ্যারিজোনা ভার্সিটিতে একটা মিটিং আছে। সো আই রিয়েলি ওয়ান্ট টু ফিনিশ মাই টুডেজ ডিসকাশন বিফোর 10:25, সো আই এম স্পিকিং স্লাইটলি ফাস্টার দেন আই নর্মালি ডু। আমার সাথে যারা ক্লাস করেছেন তারাও বুঝতে পারছেন যে আমি আজকে একটু গড়গড় করে একটানা কথা বলছি, বাট আমাকে বুঝতে সমস্যা হচ্ছে না তো আপনাদের? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের সাথে ভাষার যে 4টা স্কিল, এটা নিয়ে আমার একটু বেসিক কিছু আইডিয়া শেয়ার করা দরকার। আমাদের একটু জানা দরকার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 4টা স্কিল আছে, বা সব ভাষাতেই যে 4টা স্কিল আছে, ঠিক আছে, এই 4টা স্কিল আসলে কি, এবং এটা আমরা এটাকে কিভাবে ডিল করব, ঠিক আছে। সো 4টা স্কিল হচ্ছে আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এখন এর মধ্যে লিসেনিং আর স্পিকিং এই দুটোকে আমরা বলি প্রাইমারি স্কিল। প্রাইমারি স্কিল কেন বলি? কারণ আপনি চিন্তা করেন, আপনি আপনার মাতৃভাষাটা কিভাবে শিখেছেন? স্বরেয় স্বরেয়া দিয়ে শিখেছেন, নাকি আপনার মার মুখের কথা শুনে শিখেছেন, বাবা মার মুখের কথা শুনে শিখেছেন? বাবা মার কথা শুনে। তাহলে আপনার ভাষা শেখার প্রথম ধাপটা ছিল কি? লিসেনিং। যে লিসেনিং, যার কারো যদি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকে,
ইংলিশে আমরা বলি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে কারো যদি শ্রবণ শক্তিতে কোনো রকমের ধরেন শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, সে কিন্তু কথা বলতে পারে না। সো লিসেনিং ইজ অ্যাকচুয়ালি আ বায়োলজিক্যাল feature, a biological trait that we have been gifted with by the Almighty, যেটা আমাদেরকে ওই ভাষাটা রিসিভ করতে সাহায্য করে। এবং ঠিক সেই লিসেনিং এর মাধ্যমে আমি যেটা শুনি সেটা আমি আবার বলার চেষ্টা করি, এবং আস্তে আস্তে আমার ভাষাটা একটা দখল তৈরি হয়। এবং দিস হ্যাপেন্স অ্যাট দ্য প্রাইমারি স্টেজ। আমাদের ভাষা শেখার প্রাথমিক ধাপে এই ঘটনাটা ঘটে। আমরা যখন স্কুলে যাই 4-5 বছর বয়সে, তখন আমরা বর্ণমালার সাথে পরিচয় হই। তার অনেক আগেই আমি ভাষাটা ভালো মতো জানি, আমি বাংলায় খুব ভালো মতো কমিউনিকেট করতে পারি। একটা 3-4 বছরের বাচ্চা বাংলা সবই বোঝে, বা যে যার জন্ম একটা আরব কান্ট্রিতে, সেই দেশের একটা বাচ্চা 3-4 বছরের বাচ্চা আরবি ভাষা সবকিছুই বোঝে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, কারণ হচ্ছে তারা লিসেনিং এবং স্পিকিং এর মাধ্যমে ভাষাটা শিখে ফেলে, which happens at the primary stage। এই জন্য লিসেনিং স্পিকিংকে আমরা প্রাইমারি স্কিল বলে নাম দিয়েছি আর কি। সো প্রশ্ন হচ্ছে, আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে লিসেনিং আর স্পিকিং কি প্রাইমারি স্টেজে আপনি ব্যবহার করেছেন? Yes or no? No, Did sir. you start learning No. English through listening, No, sir. speaking, or through No, reading sir. and writing? আপনি এই দুইটা দিয়ে শুরু করেছেন, তাই না? সেকেন্ডারি স্কিল দিয়ে শুরু করেছেন। Yes, reading and writing. Yes, sir. রিডিং রাইটিং দিয়ে শুরু করেছেন। তাহলে বুঝতে পারছেন আমাদের ইংরেজি শেখার একটা শেকড়ে যে একটা সমস্যা আছে, ফান্ডামেন্টাল একটা প্রবলেম আছে। আমরা প্রাইমারি স্টেজটাকে উপেক্ষা করে গেছি, ইগনোর করে গেছি, এবং এখন পর্যন্ত ইগনোর করে আছি আমরা অনেকেই। এখন পর্যন্ত আমরা অনেকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও ইংরেজি সেভাবে লিসেনিং প্র্যাকটিস আমাদের হয় না। ঠিক আছে, আমরা ওই রিডিং রাইটিং দিয়ে শিখেছি, আমরা অ্যালফাবেট শিখেছি, এ ফর অ্যাপল শিখেছি, লিখতে শিখেছি, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভাষাটা রিডিং রাইটিং করেছি, পরে আস্তে আস্তে স্কুলে উঠে হয়তো সেটার লেভেল বেড়েছে, কিন্তু লিসেনিং স্পিকিং আর আমাদের হয়নি। বিশেষ করে আমার মতো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি নিজেও এসএসসি এইচএসসি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স পড়েছি। ঠিক আছে, 4th ইয়ার পর্যন্ত আমার সময় লেগেছে আমার স্পিকিং স্কিল ডেভেলপ করতে। প্রথম অনার্সের প্রথম 3 বছর আমি ইংরেজি বলতে পারতাম না, খুবই দুর্বল ছিলাম, মানে মুখ দিয়ে কথাই বেরোতো না। ঠিক আছে, সো তাহলে দেখেন আমাদের ভাষা শিক্ষার যেই একটা মৌলিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে, বড় রকমের একটা আপনার হচ্ছে আমি বলবো ভুল রয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের দেরিতে হলেও আমাদের এই ভুলটা অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, সো এই যে 4টা স্কিলের কথা আমরা বলি, এই 4টা স্কিল আমরা এইভাবে ভাগ করতে পারি যে প্রাইমারি স্টেজে আছে আমার লিসেনিং এবং স্পিকিং, আর সেকেন্ডারি স্টেজে আছে রিডিং এবং রাইটিং। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা কেউ যদি কথা না বলতে পারে তাকে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলি, বা কেউ যদি লিখতে না পারে তাকে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলি। বলি না। কেন বলি না? লিখতে পারে না, তাকে আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী বলি না। কেন বলি না? কারণ জীবনে চলার পথে কথা বলাটা ইম্পর্টেন্ট, লেখাটা আসলে পরে দরকার। আগে তো মৌলিক কমিউনিকেশন করতে হবে, বেসিক কমিউনিকেশন লিখতে হবে। কারণ হচ্ছে আমরা বায়োলজিক্যালি, উই আর বায়োলজিক্যালি ডিজাইনড নট টু রাইট বাট টু স্পিক। আপনি যদি আমাদের হিউম্যান অ্যানাটমি দেখেন, হিউম্যান অ্যানাটমির যে ডিজাইন, সেই ডিজাইনটা কথা বলার জন্য প্রাইমারিলি তৈরি, লেখার জন্য কিন্তু না। আমার কথার অর্থ বুঝতে পারছেন? আমাদের কথা বলার জন্য আমাদের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধুমাত্র কথা বলার কাজে ব্যবহৃত হয়। ভোকাল কর্ড আছে আমাদের, যেটা শুধু ধ্বনি তৈরির কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং আমাদের যে বাকযন্ত্র, বাংলায় বলি বাকযন্ত্র, ইংলিশে বলি আর্টিকুলেটরি অর্গানস, এই আর্টিকুলেটরি অর্গানস এগুলো আমাদের কথা বলার জন্য ওইভাবে স্পেসিফিক্যালি সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। তার মানে স্পিকিং ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট উই আর বায়োলজিক্যালি ডিজাইনড ফর। উই আর নট বায়োলজিক্যালি ডিজাইনড ফর রাইটিং। ঠিক আছে, আমাদের হিউম্যান অ্যানাটমির ডিজাইন সেটা আসলে ন্যাচারালি রাইটিং এর জন্য না, স্পিকিং এর জন্য। সেই স্পিকিং স্কিলটাকে আমরা কিভাবে ইগনোর করি চিন্তা করেন। ঠিক আছে, when it comes to learning a foreign language,
আমরা সেটাকে মারাত্মকভাবে ইগনোর করি, যদিও ওইটাই হচ্ছে আসলে আমাদের ভাষায় যোগাযোগের প্রাথমিক মাধ্যম। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি স্কিল গেল। এখন এই যে 4টা স্কিল নিয়ে আমরা কথা বলছি, 4টা স্কিলকে না আরেকটা ইন্টারেস্টিং ওয়েতে ভাগ করা যায়, এইটা একটু খেয়াল করি। আমি বলছি রিসেপটিভ স্কিল, এবং এখানে আমি লিখেছি 2টা, লিসেনিং এবং রিডিং। এই 2টাকে আমি বলছি রিসেপটিভ স্কিল। কেন? এটা স্যার আমরা শুনে আর পড়ে শিখি, রিসিভ করে শিখি, গ্রহণ করি আমরা, তাই না? আপনারা এখন আমার কথা শুনছেন, আপনারা রিসিভ করছেন, তাই না? সো when you are listening you are receiving ideas, when you are reading you are also receiving ideas. আচ্ছা, someone is trying to enter the class, একটু দেখি। ঠিক আছে, সো তাহলে লিসেনিং এবং রিডিং এই 2টা হচ্ছে আমাদের একটা ভাষা, যে কোনো ভাষাই হোক, সেটা গ্রহণ করার উপায়। এছাড়া আর কোনোভাবে আপনি ভাষা গ্রহণ করতে পারবেন না। If you want to learn a language, if you want to receive a language, you have to either listen or read, either listen or read. You don't have a third option. Unfortunately, no, you don't have a third option. ঠিক আছে, হয় আপনাকে শুনতে হবে, আর না হলে আপনাকে পড়তে হবে। ওই ভাষায় মানুষ কথা বলছে সেটা শুনতে হবে, বা ওই ভাষায় কেউ একজন কিছু একটা লিখেছে সেটা পড়তে হবে। দ্যাট ইজ হাউ ইউ রিসিভ আ ল্যাঙ্গুয়েজ। এজন্য আমরা লিসেনিং এবং রিডিংকে রিসেপটিভ স্কিল বলে থাকি। আচ্ছা, তাহলে বাকি থেকে গেল স্পিকিং এবং রাইটিং। সো আমরা যখন স্পিক এবং রাইট এই 2টা অ্যাক্টিভিটি করি, তখন আমরা কি করছি? আমরা প্রডিউস করছি। সো ওয়েন ইউ আর লিসেনিং উই আর রিসিভিং, while reading we are receiving, but while speaking and while writing we are producing. আমরা আইডিয়া জেনারেট করছি, আইডিয়া তৈরি করছি, প্রডিউস করছি। এই জন্য এই 2টাকে আমরা একসাথে বলে থাকি প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, সো স্পিকিং এবং রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, আর লিসেনিং এবং রিডিংকে আমরা একসাথে বলছি রিসেপটিভ স্কিল। ঠিক আছে, এখন আমাকে বলেন, রিসেপশন দুর্বল রেখে প্রোডাকশন কি ভালো হওয়া সম্ভব? নো স্যার, কখনোই সম্ভব না স্যার। একদমই না। আপনার আমরা যে ছোটবেলায় পড়েছিলাম না, ভাষার 2টা রূপ, কথ্য রূপ আর লেখ্য রূপ। সো আপনি যদি ভাষার কথ্য রূপটা জানতে চান আপনাকে লিসেনিং করতে হবে, আর ভাষার লেখ্য রূপটা জানতে চান আপনাকে রিডিং করতে হবে। সহজ। সো আপনি যদি লিসেনিং প্র্যাকটিস করেন আপনার স্পিকিং আস্তে আস্তে ইমপ্রুভ করবে, রিডিং প্র্যাকটিস করলে আপনার রাইটিং আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি লিসেনিং এবং রিডিং করবেন, কোথা থেকে করবেন? উৎস কি আপনার? সোর্স কি? কোত্থেকে পড়বো আমরা, কোত্থেকে শুনবো? ভাষাটা কার মুখের ভাষা শুনবো আমরা? নেটিভদের মুখের ভাষা শুনবো। কেন এটা দরকার? নেটিভদের মতো করে কথা বলার জন্য নেটিভদের কথা শোনা বেশি দরকার। নেটিভদের মতো করে কথা, একদম হুবহু ওদের মতো করে কথা বলতে হবে, এই ধারণাটা এখন পুরোপুরি ঠিক না, কিন্তু এটা যাদের ভাষা, ঠিক আছে, যাদের ভাষা তার মুখে যদি আমি শুনি, তাহলে আমি যতটা অথেন্টিক্যালি শিখতে পারবো, আর কারো মুখে সেভাবে অথেন্টিক্যালি শিখতে পারবো না। ঠিক আছে, আর কারো মুখে যদি পারিও, তার নেটিভদের কাছাকাছি পর্যায়ে দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এখন আমাকে বলেন, is it possible to learn a language only through listening? Only through listening, no reading, no knowledge about alphabet. I don't know how to read, I don't know the alphabet, I don't know how to write, but still, is it possible to learn that language only through listening? Yes sir, maybe. For speaking, is it possible? Yes sir. আমি ভাষা পারা যাবে, কিন্তু সময় লাগবে অনেক বেশি। এরকম কোন ভাষা আপনি শিখেছেন? শুধু শুনে শুনে শিখেছেন কোন ভাষা? জি, আমাদের মাতৃভাষা। ভাষা স্যার, কথা বলার জন্য স্যার বলা যাবে। বাংলাদেশের কি কত পার্সেন্ট, কত শতাংশ জনগণ আপনার মনে হয় হিন্দি ভাষা বোঝে? 70% তো মিনিমাম স্যার। 70%। এই যদি 70% হয়ে থাকে, ঠিক আছে, ধরলাম 10 কোটি, ঠিক আছে, 10 কোটি মানুষ হিন্দি ভাষা বোঝে, এই 10 কোটি মানুষের কত পার্সেন্ট লিখতে বা পড়তে পারে হিন্দি আপনার মনে হয়? আমার ধারণা 99% পারে না। তাহলে এরা কিভাবে শিখলো হিন্দিটা? শুনে শুনে। কার মুখে শুনে শুনে? নেটিভ স্পিকারদের মুখে শুনে শুনে, শাহরুখ খানের মুখে শুনে শুনে।
একজন নেটিভ হিন্দি স্পিকার। ঠিক আছে, আচ্ছা। আমরা যারা ছোটবেলায় হুজুরের কাছে পড়েছি, ঠিক আছে, মুসলিম পরিবারের আমরা ছোটবেলায় হুজুরের কাছে পড়ে থাকি। মসজিদের একজন হুজুর খুবই ওয়েল ট্রেইনড একজন প্রফেশনাল, যার আরবি ভাষার উপরে অনেক এক্সপার্ট লেভেলের স্কিল আছে এবং তার বছরের পর বছরের প্রশিক্ষণ আছে ওই ব্যাপারটায়। আমাদের আরবি উচ্চারণের গাঁথুনিটা হুজুরের উচ্চারণ শুনে কিন্তু হয়, হুজুরের তেলাওয়াত শুনে কিন্তু আমরা আরবি উচ্চারণ ঠিক করে ফেলি। আমাদের আরবি উচ্চারণে কিন্তু যারা আমরা তেলাওয়াত শুনে শুনে অভ্যস্ত, আরবি উচ্চারণ করতে কিন্তু আমাদের সমস্যা হয় না। ইংরেজি উচ্চারণ নিয়ে আমাদের যত বিপত্তি। কেন? কারণ আমরা ওই যে নেটিভদের কথা শুনি না। ইংরেজি, হিন্দি আমরা নেটিভদের কথা শুনতে রাজি আছি, আরবি আমরা নেটিভের মতো দক্ষতা এরকম কারো কথা শুনতে রাজি আছি। ইংরেজি এর ক্ষেত্রে আমাদের এত অ্যালার্জি, নেটিভদের কথা আমরা শুনতেই চাই না। আমরা আমাদের এখানকার এই অঞ্চলের যারা ইংরেজি বলে তাদের কথা মাঝে মধ্যে শুনি, আর অনেক সময় হয়তো শুনি না। ঠিক আছে, আমার কাছে এই ব্যাপারটা এখনো রহস্যময়, এটার কারণটা পরিষ্কার না, যে কেন আমরা নেটিভ ইংলিশ স্পিকারদের কথা শুনতে চাই না। I don't understand, like I don't have a clear reason. ঠিক আছে, এটা শিক্ষা ব্যবস্থা হতে পারে, আমাদের শিক্ষা ব্যবস্থা এই জিনিসটা প্রমোট করে না। বিশেষ করে বাংলা মিডিয়াম এডুকেশনে এটা একদমই প্রমোট করা হয় না, যে লিসেনিং প্র্যাকটিসটাকে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়া, যে সবাইকে লিসেনিং করতে হবে। জাতীয় শিক্ষাক্রম বোর্ড চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতো অফিসিয়ালি, ওই চ্যানেলে নেটিভদের ছোট ছোট নাটক, কাস্টমাইজ বানানো ভিডিও করা যেতে পারতো। তাদেরকে হায়ার করে, নেটিভদেরকে হায়ার করে তাদেরকে ছোট নাটক বানানো, স্পিচ রেকর্ড করা, করে সেটা আপলোড করে দেয়া, লেসন 1 2 3 4 করে একদম গ্রেড অনুযায়ী, গ্রেড 1 2 3 করে করে এরকম একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লিসেনিং ম্যাটেরিয়াল চাইলে রেডি করে ফেলা সম্ভব ছিল কিন্তু, এবং ওইটা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে ফেলতে পারতো। এটা খুব বেশি, এটার জন্য বাজেটও দরকার নাই। ঠিক আছে, এটা কন্টেন্ট ক্রিয়েশনের একটা ব্যাপার, এটার জন্য প্রফেশনালের এখন অভাব নাই। এটা চাইলেই আমাদের ন্যাশনাল কারিকুলাম বোর্ড চাইলে করতে পারে, কিন্তু আমি ঠিক জানি না যে ইংলিশ লিসেনিংটা যে আমাদের দরকার এটা কেউ বুঝতে পারছে না। আমাদের পুরা মানে হোল বাংলাদেশ is like suffering from this problem, but nobody seems to understand the importance of listening to native people's conversation. I really don't know why. ঠিক আছে, আমি যদি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আইএলটিএস স্পিকিং এ ব্যান্ড 9 পেয়ে থাকি, সেটা শুধুমাত্র ওই নেটিভদের কথা শুনেছি প্রচুর, সে কারণে পেয়েছি। ঠিক আছে, ওদের কথা শুনতে 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 একটা পর্যায়ে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এটা নিয়ে মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। আশা করি এখন বুঝতে পারছেন যে লিসেনিং এর গুরুত্ব কতখানি। ঠিক আছে, একটা ভাষা নেটিভদের মুখে তাদের একদম প্রতিদিনকার যে কথ্য ভাষা, সেটা শোনার আসলে কোনো বিকল্প নাই। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পোকেন অ্যান্ড দেন ইট ইজ রিটেন। আমরা ওই প্রাইমারিটাকে এতদিন ইগনোর করে এসেছি। আচ্ছা, এবার একটু আপনাদের সবার কাছ থেকে একটা করে রেসপন্স নেব। ভিডিও কন্টেন্ট মোবাইলে দেখা হয় কম বেশি সবার, প্রতিদিন গড়ে কত ঘন্টা? একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবেন, গড়ে আনুমানিক কত ঘন্টা ভিডিও কন্টেন্ট মোবাইলে, ফেসবুকে বা ইউটিউবে, শর্টস বলেন, রিলস বলেন, যাই হোক, ভিডিও কন্টেন্ট দেখা হয় মোবাইলে ডেইলি কত ঘন্টা অ্যাভারেজে? প্রতিদিন তো আর একরকম হবে না, গড়ে। একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবেন, সংখ্যাটা লিখে দিলেই হবে যে এত ঘন্টা আপনি গড়ে ভিডিও কন্টেন্ট দেখেন। হাফ অ্যান আওয়ার। রাফি বলছেন 2 থেকে 2.5 ঘন্টা, শুভ 1 hour, মিস্টার মাজহারুল আমিন says 2 hours, আরিফুল ইসলাম 2 hours, মারুফ আহমেদ 3 hours, Osama Khan says 5 hours. Wow, that's a lot. Mr. Shorab says about 2 hours. ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি যেটা পেলাম, আরো বাকি আছেন অনেকে লিখেননি। তারেক says 2 hours plus. অলরাইট, ঠিক আছে, আর কেউ? Maybe Mim says 2 hours. All right. Mr. Shoykot Shah says 2 hours. Acha. All right. Shahanur says 1 hour. আচ্ছা, ঠিক আছে, গড়ে তাহলে যেটা সবচেয়ে বেশি পেয়েছি আমি 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা মোটামুটি পাওয়া গেছে। আচ্ছা, নাও মাই সেকেন্ড কোয়েশ্চেন, এই যে 2 ঘন্টা আপনি ভিডিও দেখেন, এর কত পার্সেন্ট বাংলা হয়? 100, 90, 80, 70, কত পার্সেন্ট বাংলা কন্টেন্ট হয় যতটুকু আপনি দেখেন? হোয়াট পার্সেন্টেজ অফ ইট ইজ লাইক
Bangla video contents? একটু আমাকে জানাবেন। আচ্ছা, Mr. Shubho says 95%, Maruf Ahmed says 95%, 90%, 80%, Mr. Rafi says 20%, Osama Khan says 10%. আচ্ছা, ওসামা খান, আপনার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। আপনি বলেছেন আপনি 5 ঘন্টার মতো কন্টেন্ট দেখেন এবং তার মাত্র 10% আপনি বাংলা কন্টেন্ট দেখেন। So are you saying like what are the other contents that you watch? What is the remaining 90%? What language do you watch? Sorry? স্যার অ্যাকচুয়ালি আমি বাংলা দেখি, ইংলিশ দেখি, হিন্দি দেখি। আচ্ছা, হিন্দি বেশিরভাগ দেখা হয়। হিন্দি বেশিরভাগ তো- দেখা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ইংলিশ, আর তারপরে- বাংলা কমই দেখা হয়। বাংলা কম দেখা হয়। আচ্ছা, হিন্দির পার্সেন্টেজটা কত হয় আনুমানিক আপনার? 50 থেকে 60। 50-60। আচ্ছা, বুঝতে পেরেছি। So like Hindi is like a big chunk, big portion of your entertainment. Yeah, I can understand that. All right. Mr. Shourab says 99%, Shoykot Shah says 99%, 10% of half an hour in English. আমি বলেছি বাংলা কত পার্সেন্ট দেখেন মিস রুবিনা আলম? আপনি যেই বলেছেন যতক্ষণ আপনি ভিডিও কন্টেন্ট দেখেন হাফ এন আওয়ার বলেছেন, এটা আপনি বাংলায় দেখেন না একদমই, পুরোটা ইংলিশে দেখেন। ইজ দ্যাট হোয়াট ইউ আর ট্রাইং টু সে? %90 বাংলা দেখেন। আচ্ছা, ঠিক আছে। এখন একটা খুব কঠিন কথা বলতে যাচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে আমার কোর্সে এনরোল করেছেন যিনি বা যারা করেছেন আছেন, আর কেউ যদি এনরোল করবেন মনস্থির করে থাকেন, তাহলে আমাকে একটা প্রমিস করতে হবে। সেটা হচ্ছে আইএলস পরীক্ষা দেওয়া পর্যন্ত যদি সম্ভব হয় বাংলা কন্টেন্ট দেখবেন না, যদি সম্ভব হয়। আর যদি একদমই না পারেন 10%-এর মধ্যে রাখবেন। 80 to 90% হবে আপনার ইংলিশ কন্টেন্ট। এটা কি পসিবল? কি কন্টেন্ট দেখবেন সেটা খুঁজে বের করতে আমি হেল্প করব। আমি কিন্তু আপনাকে স্টাডি করতে বলি না এখন পর্যন্ত। আমি বলেছি আপনার এন্টারটেইনমেন্টের যে স্পেস আমি ওখানে হানা দিয়েছি, আপনার বিনোদনের যে জগৎ আমি ওখানে আক্রমণ করেছি। আপনার বিনোদনের জগতের মাধ্যমটা এখন এই মুহূর্তে মূলত বাংলা আছে। আমি আপনার ওই জায়গাটায় পরিবর্তন আনতে চাচ্ছি। আমি বলছি আপনার বিনোদনের মাধ্যমটা হোক ইংরেজি, ঠিক আছে? আপনি যদি 6 মাস কিংবা 6 বছর কিংবা 60 বছর বাংলা না শোনেন, আপনি বাংলা ভুলে যাবেন? No, sir. It is in your gene, it is in your veins, it's in your blood, it's your mother language. No one can take your mother language away from you. আপনি বাংলা কন্টেন্ট যদি না শোনেন, আপনি বেঈমান হয়ে যাবেন না, আপনি দেশদ্রোহী হয়ে যাবেন না, আপনি ভাষাদ্রোহী হয়ে যাবেন না। Nothing will happen. But if you stop watching Bangla content, what will happen is you are eventually depending on entertainment in English. ঠিক আছে? আপনি যখন ইংরেজিতে বিনোদন নেবেন, তাতে যেটা হবে, আপনি যে স্টাডি করছেন সারাক্ষণ আপনার এটা মনে হবে না। ঠিক আছে? আমরা তো আইএলস এর জন্য স্টাডি করি, স্টাডিগুলো সব ইংলিশে হয়, একটা পর্যায়ে ভালো লাগে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কেমব্রিজের এই আপনার দাঁত ভাঙা প্যাসেজগুলো পড়ে এক সময় মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে? আর ভালো লাগে না, মনে হয় যে আর এটা কত, আর পারবোই না, আইএলস পরীক্ষায় দিব না, অন্য কিছু দিব, পিটি দিব, বা হচ্ছে এমওআই দিয়ে পরীক্ষা, মানে আমি হচ্ছে সার্টিফিকেট নিয়ে আসবো। ঠিক আছে? সপ্তাহে 2টা ক্লাস হবে। সো এরকম মানে আমরা একসময় বিমুখ হয়ে যাই, কারণ স্টাডি জিনিসটা আসলে সহজ না। কিন্তু আমরা ভুলে যাই যে বিনোদনের মাধ্যমে ইংরেজি শেখা সম্ভব এবং ওইটা সাস্টেনেবল। স্টাডির মাধ্যমে শেখা সাস্টেনেবল না, কারণ আমরা স্টাডি বেশি দিন করতে পারি না, কিন্তু বিনোদন এটা ছাড়া আমাদের দিন চলে না। দেখেন আপনারা এত ব্যস্ত, তারপরে আপনাদের কন্টেন্ট ঠিকই দেখা হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি আপনি ইংরেজি দেখেন, তাহলে চিন্তা করতে পারেন আপনার লিসেনিং স্কিল, আপনার
ভোকাবুলারি নলেজ, আপনার প্রোনাউন্সিয়েশন স্কিল কোন পর্যায়ে যে দাঁড়াবে যদি এটা প্রতিদিন হয়। জি স্যার, এটা ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, আমি আপনাদের প্রথম এই কাজটাই করাতে চাচ্ছি যে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন। ইফ ইউ আর উইথ মি দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফস্টাইল। এবং আমি এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকবো। আমি আপনার কাছ থেকে ডেইলি ফিডব্যাক নিব, প্রত্যেকটা ক্লাসে ফিডব্যাক নিব, যে আমি জিজ্ঞেস করবো আপনাকে আপনি কি ইংলিশ কন্টেন্ট দেখেছেন। আপনি আপনার ইসলামিক লেকচার ভালো লাগে, আপনি ইসলামিক লেকচার দেখেন, সমস্যা নেই, বাট ওটা ইংলিশে দেখেন। ঠিক আছে, আপনার স্পোর্টস ভালো লাগে, স্পোর্টস রিলেটেড কন্টেন্ট দেখেন, ওটা ইংলিশে দেখেন। ঠিক আছে, আপনার রান্না রিলেটেড কন্টেন্ট ভালো লাগে, নো প্রবলেম, বাট ডু ওয়াচ দ্যাট ইন ইংলিশ, made like a video that is made by a native speaker. So I'm saying that stick to your area of interest. I'm not asking you to watch something that you do not find interesting. Watch something that you find interesting, but that should be made by a native speaker. That is what I'm trying to say. ঠিক আছে, সো ভাষা শিক্ষা আজকে এই কথাটা দিয়ে শেষ করব। আমি লাইক অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড। ভাষা শিক্ষা আর মানে শরীর চর্চা করা একই রকম। ঠিক আছে, আপনি যদি জিমনেশিয়ামে ব্যায়াম করেন, প্রতিদিন 1 ঘন্টা করে ব্যায়াম করবেন, বাকি 23 ঘন্টার লাইফস্টাইল যদি আপনার না ঠিক থাকে, আপনার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। সো আমার সাথে আপনি ক্লাস করছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা আপনার লাইফস্টাইলের মধ্যে ইংরেজি নাই, কিচ্ছু হবে না। এবং জিমে গেলে প্রথম আমি কিছুদিন আগে আমার একটা ফিজিক্যাল কারণে জিমনেশিয়ামে ভর্তি হয়েছি, লাইক নট বিকজ আই ওয়ান্ট টু বিকাম এ বডি বিল্ডার, বাট আই হ্যাভ আ মেডিকেল কন্ডিশন। সো আমার ইনস্ট্রাক্টর বলেছেন যে আপনার ডায়েট যদি ঠিক না থাকে তাহলে কোনো লাভ নাই। আমিও সেই একই কথা বলছি, আপনার ডায়েট যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আপনার ডায়েট ঠিক না থাকলে লাগবে। আপনার ডায়েট কি? আপনার নিউট্রিশন কোত্থেকে আসবে? লিসেনিং এবং রিডিং থেকে আসবে। সো ভাষা শেখার ক্ষেত্রে লিসেনিং এবং রিডিংটা হচ্ছে আপনার খাদ্য। আপনার খাদ্য যদি ঠিক থাকে আপনি পুষ্টিহীনতায় ভুগবেন না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। ঠিক আছে, সো ইফ ইউ আর willing to continue this course with me, you have to make some fundamental changes in your lifestyle. You have to start getting your entertainment through English, not in Bangla. That's the first thing you'll have to do. ঠিক আছে, আমার এই ক্লাস আপনি যতক্ষণ করছেন ততক্ষণ আপনি আমার কাছ থেকে গাইডলাইন নেবেন, সেটা ঠিক আছে, ততক্ষণ প্র্যাকটিস করবেন, সেটাও ঠিক আছে, বাট এই ক্লাসের বাইরেও আপনি সারাক্ষণ একটা ইংরেজি ভাষায় নিমজ্জিত একটা পরিবেশের মধ্যে থাকবেন। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। ঠিক আছে, সো লাইক ডু ইউ রিয়েলি থিংক ইউ ক্যান ডু ইট? ডু ইউ ফিল দ্যাট ইটস পসিবল? Am I asking for too much? আমি আপনাকে আপনার স্টাডি পিরিয়ড বাড়াতে বলছি না, আপনাকে আপনার ব্যস্ততা বাদ দিয়ে ইংলিশ স্টাডি করতে বলছি না। আমি বলছি যেই 2 ঘন্টা আপনি অলরেডি দেখেন, আপনি অলরেডি স্বীকার করেছেন আপনি 1.5 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করেন অধিকাংশই। আমি বলছি ওই সময়টাই আপনি রাখেন, ডোন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ইট, বাট চেঞ্জ ইট, চেঞ্জ দ্য মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, মেক ইট ইংলিশ। ঠিক আছে, আর কন্টেন্ট দেখার জন্য আইডিয়া লাগলে আই উইল বি দেয়ার টু হেল্প ইউ, এবং রেকমেন্ডেশন আমরা একজন আরেকজনকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। সো উইথ দ্যাট আই উইল ফিনিশ টুডেস ক্লাস। আমরা নেক্সট ক্লাসে প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। ঠিক আছে, নেক্সট ক্লাসটাও ওপেন। আজকে যারা ক্লাস করছেন নেক্সট ক্লাসও যদি তারা অ্যাটেন্ড করতে চান, জাস্ট কিপ অ্যান আই অন মাই পেজ। আমি নেক্সট ক্লাস হওয়ার আগে একটা নোটিশ দিব, এবং একটু কষ্ট করে ওখানে একটা কমেন্ট দিয়ে দিবেন, তাহলে আমি আপনার সাথে ওই ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দিব। এবং নেক্সট ক্লাস হবে আমাদের ইনশাল্লাহ আগামী সোমবার, সোম এবং বুধ 9:30, এই 2 দিন হচ্ছে আমাদের ক্লাসের টাইম। ঠিক আছে, সো সোমবার 9:30 আমাদের সেকেন্ড ক্লাস। উই উইল ডিসকাস প্যারাগ্রাফ রাইটিং। পেজ লিঙ্ক, থ্যাংক ইউ, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। Just give me a second. I just shared the page link in the chat box. এই পেজে ঢুকলে আপনি গোফধারী একজন ব্যক্তিকে দেখবেন, ঘটনাচক্রে ওই ব্যক্তি আমি। So don't get confused. Just because
the look doesn't match. So yeah, চাইলে এখন একটু চেক করে দেখতে পারেন পেজটা ওপেন হচ্ছে কিনা, should open. So any last minute questions, কোর্স নিয়ে আর কোনো কোয়েশ্চেন বা যে কোনো ব্যাপারে আমার সম্পর্কে বা about anything, any questions that you want to ask? No questions? All right, no problem. স্যার So জি বলেন। আপনার সাথে মানে এখানে না মানে অন্য একটু কথা ছিল আর কি, যদি আপনি 2-3 মিনিট সময় দিতেন তাহলে হ্যাঁ, পসিবল। ওই যে আমার ঠিক এইটা শেষ হওয়ার সাথে সাথে একটা মিটিং আছে। সো আচ্ছা। মিটিংটা হোপফুলি 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনি যদি ততক্ষণ জেগে থাকেন তাহলে তারপর কথা বলা যাবে, আর না হলে কালকে কথা বলতে হবে। আচ্ছা, আমি আপনাকে মেসেঞ্জারে নক দেব। জি ঠিক আছে, শিওর, সমস্যা নেই। স্যার ক্লাস কি বার হবে? সোম বুধ 9:30। ঠিক আছে। কয় মাসের কোর্স স্যার? এটা প্রাথমিকভাবে পরিকল্পনা করছি 3 মাস চালাবো। 3 মাস চালানোর পরে যারা পার্টিসিপেন্ট আছেন তারা যদি মনে করেন যে কোর্সটা তাদের কাজে আসছে এবং তারা এটা আরো কন্টিনিউ করতে চান, যেহেতু আমি এটাকে ক্লাসের সংখ্যা দিয়ে না বেঁধে মান্থলি একটা কোর্স হিসেবে রান করতে চাচ্ছি। সো যদি যারা আছেন তারা হচ্ছে এটা কন্টিনিউ করতে চান তাহলে আমি ওটাকে 4র্থ মাস এবং আরো প্রয়োজন হলে 5ম মাস চালিয়ে যেতে পারবো। মানে ধরেন আপনাকে 1 বছর ইংরেজি ভাষা শেখানোর মতো রসদ আমার কাছে আছে। ভাষা পড়িয়েছি তো 14 বছর, তো আপনাকে বছরখানেক আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট পড়াতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আপনার কতদিন পর্যন্ত প্রয়োজন হবে। খুব বেশি দিন দরকারও নাই, কারণ আপনাকে আইএলস এর প্রিপারেশনে ঢুকতে হবে। সো আমি জোর করে আপনাকে এই কোর্সে আটকে রাখতেও চাইবো না। আমি চাইবো আপনাকে আইএলস এর স্কিলগুলো ঠিকঠাক করে দিয়ে আইএলস এর প্রিপারেশনে পাঠিয়ে দিতে। ঠিক আছে। সো ইয়া 3 মান্থস মেবি 4 মান্থস, এর বেশি কন্টিনিউ হয়তো করা সম্ভাবনা কম। ঠিক আছে। আইএলস জি স্যার আপনার আইএলস রিলেটেড কোর্স কি চলছে এখন বা চলবে? আইএলস এর স্পিকিং মাত্র শুরু হলো। আইএলস এর স্পিকিং মাত্র শুরু হলো। কবে স্যার? আমি জানি না। এটা তো আমি পেজে হচ্ছে একেবারে ধরেন রীতিমতো বুস্টারও দিয়েছি। যদিও আমি অত বেশি প্রচার কিভাবে করে জানি না, তো সেদিন অনেক ঘেটে ঘুটে ইয়ে করে দেখলাম যে হ্যাঁ এই একটা উপায় আছে, দেয়া যেতে পারে। খুবই অ্যামেচার টাইপের একটা ভিডিও বানিয়ে একটা বুস্টার দিয়েছি। ঠিক আছে, মানুষ দেখলে হাসবে। সো ওইটা হ্যাঁ মাত্র শুরু হয়েছে আর কি। পার্ট 1টা ডিসকাস করেছি আমরা। আগামীকালকে হচ্ছে 3rd ক্লাস। হ্যাঁ, ইন্ট্রোডাকশন হয়েছে আর পার্ট 1টা ডিসকাস হয়েছে। আগামীকালকে 3rd ক্লাস। কখন স্যার? 9:45। ওকে, তাহলে আমি জয়েন হব। আচ্ছা, ওটার এই কি গ্রুপটা? ওটার হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো আপনি আমাকে নক দিয়েন কালকে দিনের বেলা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। কালকে দুপুর বা বিকেলের দিকে নক দিয়েন, কথা বলা যাবে, সমস্যা নাই। মিস্টার রাফি ইজ আস্কিং আইএলস ফুল কোর্স। হ্যাঁ মানে কি জানতে চাচ্ছেন? স্যার আপনি কি এখন ফুল কোর্স রান করতেছেন 4 মাসের জন্য? মানে আমার আইএলস এর কোর্সগুলো মডিউল ওয়াইজ হয়। একটা মডিউল শুরু হয়, ওই মডিউলে যারা এনরোল করেন তাদেরকে ওই মডিউলটা করিয়ে শেষ করে দিই। পরে আবার নতুন করে আরেকটা মডিউল শুরু হয়। রাইটিংটা শেষ হলো, এখন আবার স্পিকিং শুরু করেছি। সো স্পিকিং শেষ করে তারপর আবার দেখবো যে লিসেনিং আর রাইটিং এর জন্য বা রিডিং এর জন্য পার্টিসিপেন্ট আছেন কিনা। যদি থাকেন তাহলে আবার একটা ব্যাচ ফর্ম করে শুরু করবো আর কি। ঠিক আছে, সো মডিউল ওয়াইজ চলে আসল ব্যাপারটা, এবং প্রত্যেকটা মডিউলেই যে কেউ চাইলে আলাদাভাবে অ্যাডমিশন নিতে পারে। মানে ফুল কোর্সের জন্য অ্যাট এ টাইম অ্যাডমিশন আমি এভাবে নেইও না, মডিউল ওয়াইজ হয় আমার এটা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটার কারণ হচ্ছে সবার আসলে 4টা মডিউল করার দরকার পড়ে না। আমি অনেককে দেখেছি শুধু রিডিং করতে চান, অনেকে দেখেছি শুধু স্পিকিং আর রাইটিং করতে চান,
আবার এরকম এসেছিল একজন শুধু লিসেনিং করতে চান। সো পিপল হ্যাভ ডিফারেন্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিফারেন্ট স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সো জোর করে সবাইকে আসলে 4টা মডিউল করানো এটা আমার কাছে মনে হয় না, I don't find that a very good idea. So I have kept things open. কেউ চাইলে একটা মডিউলও করতে পারে, 2টা 3টা 4টা, যেভাবে তার খুশি। ঠিক আছে? All right. Okay, thank you. So I think I'll have to stop here. So আমাদের next session হচ্ছে সোমবার। সোমবারের ক্লাসে যদি জয়েন করতে চান, yeah, just keep an eye on my page. I will create a new link and give a post, and if you like drop a comment, I'll share the link with you. ঠিক আছে? ওই ক্লাসটা আপনারা এমনিতেই ওপেন অ্যাটেন্ড করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া। Without registration you can attend that class. We'll talk about paragraph writing in that class. ঠিক আছে? All right. Thank you and have a good night, everyone. It was wonderful having you, and hopefully you have learned something new from this discussion. Thank you so much. Thank you. Bye. Thank for you, now. sir. Assalamu alaikum, sir. Walaikum assalam.